হ্যালো, গুড মর্নিং। আজকে আমার ট্রিপের সেকেন্ড ডে। আজকে যাব আমরা নর্থ বেতে। নর্থ বের পরে যাব আমরা রস আইল্যান্ডে। তো এখন যাচ্ছি আমি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপরে 8টার মধ্যে গাড়ি চলে আসবে, তারপরে আমরা বেরোচ্ছি। তো সঙ্গে থাকতে হবে। হ্যালো বন্ধুরা, পিঙ্কি ভট্টাচার্যের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের তারিখ 18 জানুয়ারি 2026। আন্দামান সোলো ট্রিপে আমার দ্বিতীয় দিনের শুরু। আমি চলে এসেছি এখন রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। এখন ওরা ব্রেকফাস্ট রেডি করছে, কেউ তেমন আসেনি। হ্যাঁ, রেডি রেডি। এই হচ্ছে রেস্টুরেন্ট। हमारा संकल्प विकसित ग्राम पंचायत से विकसित হাই করে দাও। তো এখন আমাদের 8টার মধ্যে গাড়ি আসবে, আমরা সব ব্রেকফাস্ট করে এবার বেরোবো। ব্রেকফাস্টে রেডি হলে ব্রেকফাস্টের টেবিলটা কেমন দেখতে তোমাদের দেখাবো। কখনো কখনো নিজের জন্য এরকমভাবে সময় স্পেন্ড করাটা দরকার কিনা বলো, আলাদা একটা ভাইব লাগছে না? আমি তো খুব এনজয় করছি। চলে এসেছি এখন আমি ব্রেকফাস্ট টেবিলে। রয়েছে জুস, জ্যাম, আছে বাটার, এখানে রয়েছে কর্নফ্লেক্স, ব্রেড, আর রয়েছে দেখি কি আছে এখানে। ওকে, লাচ্ছা পরাঠা আছে, আর এটা কি আছে, ডাল আছে, আর এটা আছে উপমা, আর এটা হচ্ছে ডিম সিদ্ধ। আচ্ছা, আর এটা হচ্ছে রয়েছে চা। ও, এটা দুধের। দাঁড়াও, দেখো কতটা নেবে। হ্যাঁ, ঠিক আছে, বন্ধ করবো, বলবে। হ্যাঁ, এই এখন সবাই ব্রেকফাস্ট নিচ্ছে, আমি এক্ষুনি ব্রেকফাস্ট নেব, ব্রেকফাস্ট স্টার্ট করবো। আমি নিচ্ছি শুধু উপমা, ডিম সেদ্ধ। গতকাল ইতিহাসের নীরবতা আর কিছু গভীর অনুভূতি নিয়ে দিনটা কেটেছিল। আর আজ আমি চলেছি সমুদ্রের ভেতরে এক অজানা জগৎ দেখতে, আর এমন এক দ্বীপে যেখানে সময় থেমে গেছে কিন্তু প্রকৃতি এখনো কথা বলে। চল এবার শুরু করি আমার আন্দামান ট্রিপের ডে 2। নিজের সাথে কোম্পানিটা থাকাটাও যে এত ভালো লাগতে পারে সেটা হয়তো আগে ভাবিনি। কেউ তাড়া দিচ্ছে না, কেউ কি করব বলছে না। একদিন যাব, কিন্তু সময়টা আর আসে না। ভবিষ্যতে গিয়ে হয়তো কোমরে ব্যথা, পায়ে ব্যথা নিয়ে ভুগতে হবে, কে জানে। যেভাবে আজ ঘুরছি সেভাবে হয়তো আর ঘোরা হবে না। এই কারণেই আজ আমি একাই বেরিয়েছি আমার সোলো ট্রিপে। গাড়ি চলে এসেছে, এবার বেরোচ্ছি। চালানো গাড়ি এসে গেছে, হোটেল থেকে বেরোলাম। মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট, একা বেরোনোর আলাদাই সাহস। আজকের দিনটা পুরো আমার। যাদের সাথে আজ ট্রিপে এসেছি সেদিন গেট টুগেদারের দিন বুঝতেই পারিনি ওনাদের সাথে আমার এত সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে। আজ ওনারাই আমার আনন্দের সাথী। দারুণ লাগছে আজকের সকালটা। এখানে একটু গরম আছে ঠিকই, কিন্তু বাতাস, নীল আকাশ আর নীল সমুদ্র সব মিলিয়ে মন আপনা আপনি আনন্দে ভরে যায়। এবার রওনা দেব নর্থ বের দিকে স্পিড বোটে করে। একটু সময় পাওয়া গেছে, সবাই সবাইদের সাথে ছবি তুলছে। ওই পেছনে দেবযানী বৌদির ছবি তুলে দিচ্ছেন দাদা, আর আমি নিজের আনন্দে একটু ঘুরে বেড়াচ্ছি। নিজেকে একটু ভালোবাসা, নিজের সাথে সময় কাটানো, এই মুহূর্তগুলোই মনে থাকবে সারা জীবন। কিছুক্ষণের মধ্যেই পোর্ট ব্লেয়ার থেকে রওনা হব আন্দামান সি পেরিয়ে নর্থ বের দিকে স্পিড বোটে করে। মোটামুটি 15 থেকে 20 মিনিটের যাত্রা। সমুদ্র, হাওয়া আর এক্সাইটমেন্ট মিলিয়ে একদম অন্যরকম এক অনুভূতি।
আমার ট্রিপে আসা সবার সাথেই খুব আনন্দের সময় কাটছে। একদমই মনে হচ্ছে না এদের সাথে পরিচয় হয়েছে মাত্র কয়েকদিন। হাসি, কথা আর ছোট ছোট মুহূর্তগুলোতেই এই ভ্রমণটা হয়ে উঠেছে আরও সুন্দর, আরও আপন। এখন যাব এই বোটগুলোতে। জানি না, এমনিতে জলে খুব ভয় পাই, তাই জানি না এখানে কিরমভাবে যাব। মাঝখানে বসবো। একটা স্পিড বোটে 10 জন ওঠা অ্যালাউড। আমাদের ট্রিপে কিন্তু 3টে স্পিড বোটই চলে এলো। লাইফ জ্যাকেট পরে ভেতরের অবস্থা তো একদমই বেহাল। মনে পড়ে গেল চিল্কা লেক। সেদিন স্পিড বোটে উঠে পুরো রাস্তায় চিৎকার করতে করতে পৌঁছেছিলাম। এখন আমরা যাচ্ছি মিশনে, একদম মনে হচ্ছে সব পরে নিয়েছি লাইফ জ্যাকেট। এটা যা দেখছো এতটা সহজ ছিল না। মাঝ সমুদ্রে দাঁড়িয়ে ক্যামেরা তোলা মোটেও সহজ কাজ নয়। এই জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ট্রিপের ম্যানেজার অতনুবাবুকে। শুরু থেকে শেষ পর্যন্ত উনি পুরো সময়টাই আমার পাশে ছিলেন। স্পিড বোটে ওঠার পর একবার হনুমান চালিসা পাঠ করার পরে মনের ভেতরে একটা সাহস এলো। তারপরেই ক্যামেরা তুললাম আর এই মুহূর্তগুলো ধরে রাখলাম। আমরা এখন পৌঁছাচ্ছি নর্থ বেতে, তাই তো? নর্থ বেতে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি নর্থ বে আইল্যান্ডে। আমার খুব ভয় লাগছিল। আমার তো একমাত্র হনুমান চালিসা পাঠ করলাম। এখন পৌঁছে গেছি এখন আমরা নর্থ বে আইল্যান্ডে অ্যাট লাস্ট। বাবা, প্রচুর ভয় লাগছিল। আমার এত ভয় লাগছিল, আমি কোনোদিন জলে আসিনি। আজকে এসছি শুধু হনুমানজির দয়ায় বলতে পারেন। হনুমান চালিসা করতে করতে আমি এসেছি। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে আজকে আমার। সমুদ্রের ওপরে যে ভয়টা মনের ভেতরে ছিল, আজ সেটাকেই আমি জয় করতে পেরেছি। ভয়ের ওপরেই যে সাহস থাকে, আজ সেটা নিজ চোখে দেখলাম। আর ভয়কে জয় করা সম্ভব হলো সোলো ট্রিপের জন্যই। এখন আমি নর্থ বে আইল্যান্ডে। এখানে আর কোনো তাড়া নেই, কোনো বাঁধন নেই। নিজের মতো করে হাঁটা, সমুদ্রের ধারে বসে হাওয়া খাওয়া। কিছুক্ষণ চুপচাপ বসেই রইলাম। কিছু দেখলাম, কিছু অনুভব করলাম। সোলো ট্রিপ মানেই তো নিজের সাথে নিজের সময়। এখন আমি নিজেকে ভালোবাসতে শিখে গেছি। একবার নিজেকে ভালোবেসে দেখো, নিজের মতো ভালো বন্ধু আর কেউ হয় না। এখন এখানে করব কিছু ওয়াটার অ্যাক্টিভিটি। পেছনে চলছে টিকিট নেওয়া, কে কোন অ্যাক্টিভিটি করবে। আমি সিদ্ধান্ত নিয়েছি প্রথমে যাব আলসাফারে। আলসাফার হলো এমন একটি ওয়াটার অ্যাক্টিভিটি যেখানে তোমরা সমুদ্রের নিচের জগৎ খুব কাছ থেকে দেখতে পাবে। এখন যাব জলের তলায় জগৎ দেখতে। নিজের চোখে কোরাল, নিজের চোখে সামুদ্রিক মাছ। এই আনন্দটা ঠিক ভাষায় বোঝাতে পারবো না। এখন উঠে বসেছি আলসাফারে। আলসাফার আসলে এক ধরনের বোট যার বটমে গ্লাস লাগানো থাকে আর ম্যাগনিফাইং গ্লাসের মতো ভিউ দিয়ে আন্ডার ওয়াটারের সব কিছু খুব কাছ থেকে দেখা যায়। সমুদ্রের অনেকটা ভেতরে গিয়ে আলসাফার থেমে গেল এমন একটা জায়গায় যেখানে সামনে থেকে একদম চোখের সামনে দেখতে পাবো নানা ধরনের কোরাল। সমুদ্রের তলায় এই জগৎটা দেখার অপেক্ষায় মনটা ভরে গেল উত্তেজনায়। सभी लाइव सब जैन कोरल সব দেখা যাচ্ছে। वो देखिए नीचे एंजल फिश কোথায় ब्लैक আছে? येलो लॉन्ग टेल হ্যাঁ 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 হ্যাঁ, ওয়াও, মাছগুলো কি সুন্দর আসছে। ও বাবা, ছোট ছোট মাছগুলো। ও বাবা, কতগুলো মাছ, ছোট ছোট মাছ, ছোট ছোট। এগুলো সব জেব্রা না? इस टाइप के कोरल्स किनारे से जो है 1 या 2 मीटर छोड़कर দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো দেখা যাচ্ছে।
হ্যাঁ দাঁড়িয়ে বেশি ভালো দেখা বসার যাচ্ছে। থেকে कोरल रीफ में हमेशा आप लोग को जो है एक्वेरियम टाइप के छोटे छोटे फिशेस ही दिखेंगे। उसका रीजन ये है, इनका फूड साइकिल जो है एल्गी होता है। हाँ ये एल्गी के ऊपर डिपेंड होते हैं, हाँ, दूसरे को सही। खाते नहीं है, इसीलिए साइज में छोटे होते हैं। कोरल रीफ के फिशेस कभी डीप सी में नहीं जाते। डीप सी के जो बड़े मछलियां हैं, शार्क, वेल, डॉल्फिन, वो सब हाइड हो जाएंगे कोरल्स के नीचे। वो सारे डीप सी के फिशेस है, वो हमेशा डीप सी में ही रहते हैं। अगर बड़े मछलियों में से कोई एक मछली भी अगर यहाँ पर दिखाई देगी, तो आइलैंड को बंद करके आप लोग सबको वापस पोर्ट ब्लेयर भेज देंगे। अरे बाप रे। क्योंकि हम लोग मरीन लाइफ जो है बोट में बैठ के देख रहे हैं, बहुत सारे लोग पानी में किसी तरह का यूज पर नहीं थे, पर आजकल टेक्नोलॉजी काफी एडवांस हो चुका है। वो जो है डेड कोरल्स को कलेक्ट करते हैं, उसको प्रोसेसिंग करते हैं, उससे कैल्शियम को अलग करते हैं। कैल्शियम कैप्सूल्स, टूथपेस्ट, कॉस्मेटिक आइटम्स, बहुत सारे चीज में कोरल्स को यूज करते हैं। আলসাফারের ড্রাইভারের সামনে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। যেমন লাগছে এই সমুদ্র, তেমনি লাগছে নীল আকাশ। এক কথায় অসাধারণ। जाना पड़ेगा 4 बजे। 4 बजे के बाद यहाँ पे किसी को अलाउड नहीं है। छोटे छोटे होल्स होंगे, वो सारे डेड कोरल्स है। लाइव कोरल्स के होल्स जो है वो हम नेकेड आई से देख नहीं सकते। 2004 में जब सुनामी आई थी, मैक्सिमम कोरल डिस्ट्रॉय हो गए थे। वो सब जो है टूट के बीच के किनारे में पड़े हुए। सुनामी का इफेक्ट जो है यहाँ पर बहुत कम हुआ था, क्योंकि सुनामी इंडोनेशिया से आया था और रॉस आइलैंड के बैक साइड में जो हिट किया था। यहाँ आते आते उसका इम्पैक्ट कम हो गया था, इसलिए यहाँ पर ज्यादा कुछ हुआ नहीं। निकोबार में बहुत जन का डेथ हुआ, ये अंडमान में किसी को ज्यादा कुछ हुआ। সবারই নিশ্চয়ই মনে আছে 26শে ডিসেম্বর 2004-এর সেই ভয়ঙ্কর সুনামি। এত বছর পেরিয়েও সবার মনের ভেতরে সেই ভয়টা আজও কোথাও না কোথাও রয়ে গেছে। এখন ফিরছি আলসাফার থেকে। কিছুক্ষণ সবাই নিজের নিজের ভেতরে সময় কাটাচ্ছে, আর আমি মনটা বেশ ফুরফুরে। যার যার ওয়াটার অ্যাক্টিভিটি এখানেই সেরে নিচ্ছে সবাই। জেট স্কি, সি ওয়াক, গ্লাস বোট, আলসাফার, আরও কত রকমের অ্যাডভেঞ্চার। আর আমি সিদ্ধান্ত নিয়েছি নেক্সট যাব সেমি সাবমেরিনে। সমুদ্রের তলায় জগৎটা আরেকভাবে দেখার অপেক্ষা। চলে এসেছি এখন ডাব খেতে। আমি যতক্ষণ ডাব খাচ্ছি ততক্ষণই রেডি হয়ে যাচ্ছে আমার সেমি সাবমেরিনের টিকিট। খাওয়ার এক্সাইটমেন্ট দুটোই একসাথে। চলে এসেছে আমার সেমি সাবমেরিন। এবার যাব আমি সেমি সাবমেরিনে। খুবই মজা লাগছে, কিন্তু আমার গ্রুপের এখানে কেউ নেই, আমি একা। চলে এসেছি এখন সেমি সাবমেরিনে। দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয়। এখানে বাকিজন সব বাকি টুরিস্টরা আছে। যাচ্ছে জলের তলা দিয়ে। জলকে খুব ভয় পায়, সে জলের তলা দিয়ে যাচ্ছে, ভাবা যায়। और मैं आप सबको ब्रीफ करूंगा, तो मेरी बातें ध्यान से सुनिएगा। बनाते हैं लंबी, उस कॉलोनीज को रीफ कहते हैं। कॉमनली 4 तरह के रीफ होते हैं, ठीक है। एक होता है फ्लडिंग रीफ, दूसरा होता है बैरियर, तीसरा होता है एटॉल रीफ और चौथा होता है पैच रीफ। अपना कॉलोनीज रिंग साइज में बनाएंगी, रिंग में, ठीक है। और मैक्सिमम वॉल्केनिक आइलैंड में पाई जाती है। रीफ कैसे करेंगे, ध्यान से सुन लीजिए। कोरल्स का स्ट्रक्चर ही इसका पहचान होता है। जो कोरल्स जैसे दिखाई देता है उसका नाम वैसे ही है। आपके सामने कुछ फिंगर कोरल्स दिखाई दे रहे हैं, उसे फिंगर कोरल्स कहते हैं, जो फिंगर के जैसे रहेंगे। कुछ फ्लावर कोरल, फ्लावर के जैसे। कुछ ब्रेन के स्ट्रक्चर जैसे दिखाई देंगे, ब्रेन कोरल, ठीक है। कुछ मशरूम कोरल, इस टाइप के कोरल्स होते हैं। ये सामने आपके ज़ेब्रा फिशेस है, ठीक है। সমুদ্রের নিচে নেমে দেখলাম নানা আকার, নানা রঙের কোরাল, শান্তভাবে নড়াচড়া করা সি কুকুম্বার, ভেসে বেড়ানো জেলিফিশ আর নরম পাপড়ির মতো সি অ্যানিমন। এর অনেক কিছুই ক্যামেরায় ধরা পড়েনি, কিন্তু চোখে দেখা এই জগৎটা মনে গেঁথে রইল।
সমুদ্রের তলায় যে কত বৈচিত্র্য, কত নিঃশব্দ সৌন্দর্য, তা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। करती है, दिन में सनलाइट को अपने अंदर ऑब्जर्व करेंगी और रात में ये ग्लो करती है। भैया ये है क्या? ये गोल्डन कोरल है? हाँ, ये सारे गोल्डन कोरल्स ही है। স্কুলের বইতে পড়া সেই জেলিফিশটা আজ একদম চোখের সামনে দিয়ে ভেসে গেল। জেলির মতো নরম শরীর দিয়ে ওরা সমুদ্রের স্রোতে ভেসে বেড়ায়। শরীর সংকুচিত প্রসারিত করে ধীরে এগোয় আর চারপাশের জল থেকেই খাবার সংগ্রহ করে। কিন্তু জেলিফিশ সুন্দর দেখালেও ছোঁয়া বিপজ্জনক হতে পারে। এই নীরব ভাসমান প্রাণীগুলোই সমুদ্রের জীবনে এক অনন্য অংশ। ছবিতে ধরা না পড়লেও এই অভিজ্ঞতাটা মনে গেঁথে রইল আজীবনের জন্য। সেমি সাবমেরিনের ওপরের ডেকে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। কথা কম, অনুভূতি বেশি। নিজের সাথেই সময় কাটানো। কয়েকটা ছবি তুললাম ঠিকই, কিন্তু তার থেকেও বেশি তুলে নিলাম এই শান্ত মুহূর্তগুলো নিজের ভেতরে। এবার লাঞ্চ টাইম। ম্যানেজার বাবু সেমি সাবমেরিন থেকে নামিয়ে আমাকে নিয়ে গেলেন লাঞ্চ করাতে। এখন লাঞ্চ করছি। ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, পাঁপড়, আচার আর ছিল ঝাল ঝাল সামুদ্রিক মাছ। সবাই আমার জন্য অপেক্ষা করছিল। এবার চটপট লাঞ্চ সেরে রস আইল্যান্ডে যাবার পালা। এবার নর্থ বে থেকে রস আইল্যান্ডে যাওয়ার সময় তেমন ভয় লাগছিল না। তখনই বুঝলাম জলের প্রতি যে ফোবিয়াটা ছিল সেটাকে আমি জয় করতে পেরেছি। এবার আন্দামানের উত্তাল সমুদ্রটা মন ভরে উপভোগ করলাম। উপর থেকে জলের ছিটে সমুদ্রের হাওয়া, এই প্রথম ঠিক করে তার আনন্দটা অনুভব করলাম। তারপর আন্দামানের নীল সমুদ্র আর নীল আকাশের দিকে তাকালেই মন এমনিতেই ভালো হয়ে যায়। নর্থ বে থেকে রস আইল্যান্ডের যাতায়াতের মাধ্যম এই স্পিড বোট বা সরকারি ট্রেন। সময় লাগে প্রায় 15 থেকে 20 মিনিট। দূরত্ব আনুমানিক 2 থেকে 3 কিলোমিটার। সমুদ্র শান্ত থাকলে একটু কম লাগতে পারে, আর ঢেউ বেশি থাকলে 5 থেকে 10 মিনিট বেশি লাগতে পারে। দুটি পোর্ট ব্লেয়ারের কাছাকাছি জনপ্রিয় দ্বীপ, তাই যাত্রাটা ছোট হলেও খুব সুন্দর। চারিদিকে নীল সমুদ্র আর খোলা আকাশ। চলে এসেছি এখন রস আইল্যান্ডে। 2018 সালে এই দ্বীপটির নাম বদলে রাখা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড, স্বাধীনতা সংগ্রামের তার অবদানের স্মরণে। এক সময় এটাকেই বলা হতো প্যারিস অফ দ্য ইস্ট, কারণ তখন এখানে ছিল বিলাসবহুল ক্লাব, সুন্দর বাগান, নাচ গান আর সাহেবী জীবনযাপন। এখন আর মানুষ নেই, কিন্তু জীবন আছে। আজ দ্বীপে মানুষ থাকে না, কিন্তু হরিণ, পাখি আর ময়ূর অবাধে ঘুরে বেড়ায়। একদম সিনেমার মতো দৃশ্য। এরা আমাদের দেখতে অভ্যস্ত, কিন্তু তাও এরা বন্যপ্রাণী। তাই আমি খুব আলতো করে হরিণগুলোর গায়ে হাত বুলিয়ে দিলাম। কোনো হইচই নয়, কোনো বিরক্তি নয়, কারণ প্রকৃতির অতিথি আমরা, মালিক নই। ওদের শান্তিতে থাকতে দেওয়াটাই আমাদের আসল দায়িত্ব। কিন্তু এখানে একটা জিনিস দেখে মনটা খুব খারাপ হয়ে গেল।
কিছু মানুষ হরিণদের শিঙে হাত দিচ্ছে, কেউ লেজ ধরে টানছে, আবার কেউ জোর করে টমেটো সস খাইয়ে দিচ্ছে। আমাদের সামান্য আনন্দের জন্য ওদের ভয় পাওয়া, অস্বস্তিতে পড়া একদমই ঠিক নয়। কিছু মানুষ এমনও দেখলাম যারা তাদের গায়ে হাতও তুলছে। প্রকৃতির সঙ্গে ভ্রমণ মানে মজা করা নয়, শুধু দায়িত্বশীল হওয়াটাও ভ্রমণেরই অংশ। দয়া করে দূর থেকে দেখুন, ক্যামেরায় বন্দি করুন, কিন্তু বিরক্ত করবেন না। আইল্যান্ডটা পুরোটা ঘুরে দেখতে হলে এই ছোট গাড়িগুলোতে ঘুরতে হয়। নাম্বার ডাকলো আর আমরা উঠে বসলাম গাড়িতে। প্রকৃতি এখানে ইতিহাসকে গ্রাস করে নিয়েছে। গাছের শিকড় ঢুকে গেছে চার্চ, অফিস আর বাংলোর ভেতরে। দেখলে মনে হয় প্রকৃতি নিজেই ইতিহাসের পাহারাদার। व्हाइट वाला बिल्डिंग पहले फैक्ट्री था, लेफ्ट साइड में जनरल का घर हुआ करता था। এখানেই প্রথম ক্রিকেট ম্যাচ খেলা হয়েছিল আন্দামানে। আজ যেখানে নীরবতা, এক সময় সেখানে গ্যালারির করতালি শোনা যেত। राइट साइड यहाँ पर जो है ब्रिटिश टाइम में पार्टी वगैरह चलता था, हम लोग का निवासी जगह था। ओ, ये क्लब हाउस ब्रिटिश का सबऑर्डिनेट क्लब। ओ, ये चर्च है। 2004-এর সুনামির পর দ্বীপের অনেক অংশ ডুবে যায়। তাই আজও কিছু জায়গায় দাঁড়িয়ে মনে হয় সমুদ্র যেন ইতিহাসের কথা চুপচাপ বলে যাচ্ছে। সুনামিতে সব ওয়াশ আউট হয়ে গেছে। पहले था रोमन चर्च, इसको ये जो है इसको जो है मॉडिफाई करके रखा हुआ है। इसको जो है मॉडिफाई करके बना दिया पावर हाउस। अभी जो है बिजली यहाँ से সব জল উঠেছে যে বোঝাই যাচ্ছে। দেখেছো সব জল, এত দূর জল উঠেছিল, ভাবা যায়। মানুষ কোথায় চলে গেছিল তাহলে ভাবো। কি অবস্থা গাছপালা। এই যে ময়ূর, ও ময়ূর ময়ূর ময়ূর। अच्छा, ओ अभी भी इंडियन नेवी लोग रहते हैं क्या, आर्मी लोग? हाँ, डेजर्टेड लैंड। এক সময় যে দ্বীপ ছিল ব্রিটিশ শাসনের কেন্দ্র, আজ সেখানে শুধু ইতিহাস আর প্রকৃতির নীরব কথোপকথন। এই হলো রস আইল্যান্ড। पहले जो है भूकंप जो आया, हाँ। उस समय ये सब टूट के गिरा हुआ है। हाँ वो सब देखो समुद्र में लाल लाल काला काला, ये सब इसी का टुकड़ा है। पोर्ट ब्लेयर में भी कुछ तो हुआ है। हाँ, पोर्टर में भी हुआ है, जहाँ सिस्टर से एडमिट हुआ है। सबसे ज्यादा हुआ बोलने से निकोबार बोल के एक आइलैंड है, हाँ 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 दो जगह में। वहाँ बहुत सारे मर गए। हाँ। वहाँ जो है इटाची से उठा के गट्टा में ऐसे डालता था। बाप रे बाप। हाँ, राइट साइड में क्या बहुत था? पैथेटिक। ये सब सोल्जर बैरक था। ये सोल्जर बैरक। लेफ्ट साइड देखिए गुफा के जैसा है, इसको बोलते हैं जापानी सुरंग। कौन सा ये जो है कौन सा? underground है। ओ, सुरंग। यहाँ घुसेगा तो समुद्र के किनारे निकल सकते। अरे बाप रे। ये जो है जापानी का आने जाने का रास्ता था। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। এখন আমি চলে এসেছি রস আইল্যান্ডের লাইট হাউসের কাছে। এই দ্বীপটি আজ নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড নামে পরিচিত হলেও একসময় এটিই ছিল ব্রিটিশদের প্রশাসনিক কেন্দ্র। এই লাইট হাউসটির মূল কাজ ছিল সমুদ্রপথে চলাচল করা জাহাজগুলিকে দিশা দেখানো। চারপাশে পাথুরে উপকূল আর প্রবাল প্রাচীর থাকায় রাতে আলো জ্বলে উঠলে জাহাজগুলোর জন্য এটি ছিল ভরসার আলোক চিহ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের দখলে যাওয়ার পর এই দ্বীপ ও লাইট হাউস সামরিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজ চারিদিকে ধ্বংসাবশেষ, পুরনো বিল্ডিং আর নীরবতা, কিন্তু এই লাইট হাউস এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। কিছুক্ষণ ওখানেই বসে রইলাম। দূর দূর নীল আকাশ, সামনে বিশাল সমুদ্র আর চারপাশে মিষ্টি হাওয়ার ছোঁয়া। 17 हिरन थे। 17 हिरन थे, अभी 600 हिरन है। इसका पूरा देखभाल आप करते हो? अरे वाह, बहुत अच्छा। अभी अच्छा नहीं था, अभी लोगों का सोच चेंज हो गया है। सही बात है। आगे मदद करने वाले भागता है, क्योंकि हमको मदद का मतलब करोड़ रुपये से नहीं है। प्लास्टिक मत फेंको, प्लास्टिक बोतल मत फेंको। बिल्कुल बिल्कुल, नहीं नहीं, एकदम सही, एकदम हर सही, जगह कचरा, सुबह साफ सही बोल रहे हो। और एक चीज जो मैंने नोटिस किया है, सारे हिरनों को ना कोई टमाटो केचप खिला रहे हैं। পরিচয় হলো এমন এক ভদ্রমহিলার সঙ্গে
যিনি এই জায়গায় প্রায় 600টা হরিণের দেখাশোনা করেন। কথা বলতে বলতে বুঝলাম কাজটা শুধু দায়িত্ব নয়, এটা ওনার ভালোবাসা। এই হরিণগুলোর খেয়াল রাখা, ওনাদের নিরাপত্তা নিশ্চিত করাই ওনার কাজ। উনি 60 বছর ধরে এই হরিণগুলোর দেখাশোনা করছেন। 600 হিরণদের দেখাশোনা করেন, এত ভালো লাগছে, ভীষণ ভালো, ভীষণ ভালো। বাহ, একটু কেচাপ খাইয়ে দিচ্ছে, কারো সিং ধরে টানাটানি করছে। আর ইনি এই ভদ্রমহিলা যিনি পুরো হিরণদের দেখাশোনা করেন আর যত টাকা ইনকাম করছেন তাদের পেছনে খরচা করেন। থ্যাংক ইউ, ভালো লাগছে। এরকমও মানুষ কিন্তু আমাদের এখনো আছে আমাদের সোসাইটিতে। সবার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে হরিণদের বিরক্ত করবেন না। ওরা এখানে অতিথি নয়, এই দ্বীপটাই ওদের ঘর। ছোবেন না, তাড়া দেবেন না, নিজেদের খাবার জোর করে খাওয়াবেন না। দূর থেকেই দেখুন, ভালোবাসুন, সম্মান করুন। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে সুন্দর উপায় হলো প্রকৃতিকে তার মতোই থাকতে দেওয়া। এবার রস আইল্যান্ড ছেড়ে চলে যাচ্ছি পোর্ট ব্লেয়ারের দিকে। হ্যাঁ, আমাদের সৃষ্টি। আলোটা পড়েছে ওখান থেকে, কি সুন্দর লাগছে। পোর্ট ব্লেয়ারে ফিরতে আমার মোটামুটি 15 মিনিটের মতো সময় লেগেছিল। ছোট একটা নৌযাত্রা, কিন্তু সমুদ্র, হাওয়া, দৃশ্য মিলিয়ে সময়টা বেশ। এসেছি এখন চায় শুট পারে চা খেতে। চায়ের সুট্টা বাড়ি খেলাম, গরম গরম চা আর মচমচে পকোড়া। দিনভর ঘোরাঘুরির পর এই ছোট্ট চা পকোড়ার মুহূর্তটাই মনটা ভীষণ ভালো করে দিল। পোর্ট ব্লেয়ারে ফিরে সোজা হোটেলে এসে একটু বিশ্রাম নিলাম। হঠাৎ জানলা দিয়ে তাকিয়ে দেখি বাইরে বৃষ্টি পড়ছে। আর দেরি না করে ছুটে গেলাম বাইরে। ভাবতেই অবাক লাগছিল, যেখানে জানুয়ারি মাসে কলকাতায় প্রায় জমে যাওয়ার মতো শীত, সেখান থেকে এত দূরে এসে আমি এখানে পোর্ট ব্লেয়ারে বর্ষা উপভোগ করছি। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে শুধু বৃষ্টিটাকেই অনুভব করলাম। মুহূর্তটা ভীষণ আপন লাগছিল। আজকে ভীষণ টায়ার্ড লাগছে। চলে এসেছি এখন ডিনার করতে। একটা স্যালাড, এই আছে আজকে পাপড়, তন্দুরি রুটি, বাটার নান, ওকে, ফ্রাইড রাইস, হ্যাঁ ভালো হয়েছে, ডাল ফ্রাই। এটা কি ভাই? ও, গোবি মাঞ্চুরিয়ান, পনির। আচ্ছা, তো ভালো ভালো আইটেম। এটা কি? চিলি চিকেন। বাহ। দিনভর ঘোরাঘুরির পর রাতের খাবার সেরে সোজা রুমে ফিরে এলাম। ভ্রমণ মানে শুধু বাইরে ঘোরা নয়, নিজের সাথে সময় কাটানো একটা যাত্রা। এখন ঘুমাতে যাচ্ছি। আগামীকাল অপেক্ষা করছে একটা নতুন দিন, নতুন অভিজ্ঞতা আর নতুন গল্প। সেই গল্প নিয়েই আবার ফিরে আসবো পরের ব্লগে।